শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে। দর্শক, আজ 15 জুলাই 1997 সালের এই দিনে আপনাদের প্রিয় এটিএন বাংলা দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন, আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক জনাব ইশতিয়াক রেজা এবং আমাদের সাথে রয়েছেন টিভিএন 24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, না আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। দর্শক, আমরা টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলাপ করব। এক্ষেত্রে প্রায় প্রতিটি পেশাতেই চ্যালেঞ্জ থাকে। সাংবাদিকতার ক্ষেত্রেও হয়তো সেই চ্যালেঞ্জটি রয়েছে, কিন্তু তার মাত্রাগত যে দিক, সেটি চ্যালেঞ্জগুলো কী কী, কীভাবে মোকাবেলা করা যায়, আমাদের আলোচনায় হয়তো সেই সব বিষয়গুলোর বা সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে। পাশাপাশি একটি বিষয় বলে রাখা ভালো এবং দ্ব্যর্থহীনভাবেই সেটি আমি বলতে চাই যে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টেলিভিশন সাংবাদিকতায় বেশ কিছু চমৎকার কাজও কিন্তু হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে যেটি দেখছি, একেবারে প্রকৃষ্ট উদাহরণ যেটি পিএসসির প্রশ্ন ফাঁসের যে ঘটনা, সেটি এবং বিগত সময়ে আমরা দেখেছি নানা চড়াই উতরাই, নানা সীমাবদ্ধতা, নানা বিষয় রয়েছে, তারপরে ওই কাজগুলো কিন্তু হচ্ছে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে জনাব ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যে বিষয়টি আমরা প্রায়শই বলবার চেষ্টা করি যে যে কোনো পেশার ক্ষেত্রে আমরা যদি ধরি একজন ব্যাংকার, একজন বিসিএস ক্যাডার, একজন সনদপ্রাপ্ত আইনজীবী, একজন ডাক্তার, একজন বহুজাতিক কোম্পানিতে কাজ করে, এই যেই পেশাগুলোর কথা আমি বললাম, যখনই আমি তাদের কথা বলবো, আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা, কোন প্রক্রিয়ায় তার নিয়োগ হয়েছে, কিংবা তার বেতন কাঠামো, এই বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে যায় এবং এই সবগুলোর সাথে কিন্তু সামাজিক একটা মর্যাদাও জড়িত। কিন্তু টেলিভিশন সাংবাদিকতার কথা যখন আমরা বলবো, একজন টিভি রিপোর্টার, তখন কি এই চিত্রটা এত স্পষ্টভাবে ফুটে ওঠে কিনা সবার ক্ষেত্রে, সেই বিষয়গুলোই যদি আপনি আলোচনাটা শুরু করেন সেই জায়গা থেকে। অনেক ধন্যবাদ এবং শুরুতেই এটিএন বাংলাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল 27 বছর পূর্ণ করেছে। তার যে উদ্যোক্তা আছেন ডক্টর মাহফুজুর রহমান সহ যারা আছেন এবং তার যে কলাকুশলী, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। এবং আমি নিজে এই চ্যানেলে খুব একটা সময় কাজ করেছি, সেই জন্য আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সুন্দর দিনগুলোকে এবং আগামী দিনে নিশ্চয়ই এটিএন বাংলা আরও সুন্দর পথে যাত্রা করবে, সেই প্রত্যাশা নিয়েই আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। দেখেন, বাংলাদেশের সাংবাদিকতাটা ওভারঅল শুধু টেলিভিশন নয়, সামগ্রিকভাবেই এখন একটা বড় ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমি এবং নাজমুল আশরাফ সাংবাদিকতা স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় থেকে করি এবং আমরা জানি যে সাংবাদিকতা একটি নিরন্তর লড়াই। সেই লড়াইটা নিজের সাথে করতে হয়, মালিকানার সাথে করতে হয়, সরকারের সাথে করতে হয়, কর্পোরেটের সাথে করতে হয়, ইউনিয়নের সাথে করতে হয়, নিজের সহকর্মীর সাথে করতে হয়, সমাজের সাথে করতে হয়। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা সেই লড়াইটা যত অর্গানাইজড ওয়েতে করতে পেরেছে একটা সময়, এখন সেই জায়গাটা নেই। একটা কথা বলি আপনাকে, আপনি যে প্রশ্ন করেছেন যে কেন দৃশ্যমান হচ্ছে না সাংবাদিকতাটা, টেলিভিশন সাংবাদিকতাটা, 1974 সালে বঙ্গবন্ধু যখন একটি মাত্র মাধ্যম ছিল পত্রিকা, তার জন্য যখন নিউজ পেপার এমপ্লয়িজ সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট করে, আপনি দেখবেন সেই আইনটা একদম কম্প্রিহেন্সিভ একটা ল। সেই আইনে সাংবাদিকতা কারা করতে পারে, সাংবাদিকতা কি, সাংবাদিকতার বেনিফিট কি, তার জন্য কি কি সুবিধা দেওয়া হবে, তার স্যালারি স্কেল কী হবে। এবং আমি এবং নাজমুল আশরাফ ওয়েস্ট বোর্ডের স্যালারি পেয়েছি সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশি ছিল বিগিনিং স্টেজে। এবং সাংবাদিকতায় নানা ধরনের 3 বছর হলে রিক্রিয়েশন লিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল সবই ছিল। আজকে 2006 সালে যখন এই আইনটা বিলুপ্ত করে দেওয়া হয়, আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন পুরো সাংবাদিকতাই চলছে একটা আইনবিহীন অবস্থায়। এটা একটা বড় সংকট তৈরি করেছে আমাদের জন্য। টেলিভিশন যখন শুরু করে এটিএন বাংলা, তখন তো বলতে গেলে
একটা বিরুদ্ধ পরিস্থিতিতে শুরু করেছে এবং বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসেবে তাকে অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। কিন্তু একুশে টেলিভিশন বড় বিনিয়োগ নিয়ে আসে, বড় বিনিয়োগ নিয়ে এসে শুরু করে এবং তারা কিন্তু একটা যেটাকে বলে কর্পোরেট স্ট্রাকচারের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও যখন বন্ধ হয়ে যায় একটি আইনি জটিলতায় পড়ে, তারপরে বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় চ্যানেল দেওয়া হয়েছে একের পর এক, প্রত্যেকটা রেজিমের আমলে তাই করা হয়েছে। এতে করে যেটা হয়েছে সংখ্যায় বেড়েছে, বড় পুঁজির প্রবেশ ঘটেছে টেলিভিশন এবং গণমাধ্যমে, কিছু সাংবাদিকের ঝা চকচকি জীবন হয়েছে, স্যালারি অনেক বেড়েছে, বেনিফিট অনেক বেড়েছে, কিন্তু সামগ্রিকভাবে বেশিরভাগ সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদের স্যালারি কমে গেছে, আইনবিহীন অবস্থার কারণে কোথাও প্রভিডেন্ট ফান্ড নাই, গ্র্যাচুইটি নাই, একটা দুইটা প্রতিষ্ঠান ছাড়া স্যালারি বেতন নিয়মিত হচ্ছে না, কম বেতনে ঢুকতে হচ্ছে এবং ইকোনমিটাও আসলে বিজনেস মডেলটাই দাঁড়াতে পারে না। মিডিয়ারও তো একটা বিজনেস মডেল আছে, বাংলাদেশে মিডিয়ার ইকোনমিক মডেল দাঁড়াতে পারেনি। এবং রাজনৈতিকভাবে আমরা স্বৈরাচারের আমলেও যেভাবে সাংবাদিকরা ধরেন জীবনের ঝুঁকি নিয়ে নানা কিছু করতে পেরেছে, এখন কিন্তু আপনার যে অ্যাকাউন্টেবল করা শাসন ব্যবস্থাকে সেটা সাংবাদিকরা করতে পারছে না। একটা হলো আমরা নিজেরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছি, আওয়ামী লীগ, বিএনপি ইত্যাদি লাইনে আমাদের ইউনিয়ন বিভক্ত হয়েছে। দ্বিতীয় হলো আমাদের মিডিয়ার ওনারশিপ প্যাটার্ন সাংঘাতিকভাবে পলিটিক্যাল এবং গোষ্ঠীগত হয়েছে। 3 নম্বর হলো আমাদের সাংবাদিকতায় যেহেতু অনিশ্চয়তা বেড়ে গেছে, ফলে অনেক ভালো মেধাবী ছেলেমেয়েরা আসছে না এবং প্রচুর পরিমাণে বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা পড়ানো হচ্ছে, কিন্তু তারা কিন্তু সাংবাদিকতা আসতে চাচ্ছে না। 4 নম্বর কারণ যেটা দাঁড়িয়েছে সাংবাদিকতায় এখন যেটা বেশিরভাগ টেলিভিশন হাউজের ইকোনমিক কলাপস করেছে, কারণ বিজ্ঞাপনগুলো ডিজিটাল স্পেসে চলে যাচ্ছে এবং আমার কন্টেন্টের ওনারশিপ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই ওনারশিপ কার হাতে? সাংবাদিকের হাতে না, ওনারশিপ চলে গেছে মালিকদের হাতে, পলিটিক্যাল অথরিটির কাছে এবং আপনি বলতে পারেন গোষ্ঠীতন্ত্রের হাতে। ফলে এখানে জনগণের জন্য যে কন্টেন্ট, জনগণ যেটা দেখতে চায়, যেটা শুনতে চায়, আমরা সেটা দিতে পারছি না। কিন্তু আপনি কয়েকটা উদাহরণ দিলেন যে আমরা কিছু আমরা হলমার্ক করেছি, আমরা হয়তো বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক, সাম্প্রতিককালে বিসিএসের প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি অনেক কিছু সাংবাদিকরা করেছে। কিন্তু শুরুতে যেটা বলেছি, ওই যে লড়াইয়ের ময়দানে কিছু করে আসছে, কিন্তু সামগ্রিকভাবে সাংবাদিকতাই একটা বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। জি, আমি আসবো আবার আপনার কাছে। জনাব নাজমুল আশরাফ, যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, যে প্রশ্নটি করছিলাম ইস্তেক ভাইকে, সেই বিষয়ে বলবেন যে একটা এতদিন পর্যন্ত একটা রিক্রুটমেন্ট পলিসি বা নিয়োগ পদ্ধতি যার ভেতর দিয়ে সুস্পষ্ট, সেটি তৈরি করতে পারলাম না আমরা। নিশ্চয়ই সেটা আমাদের ব্যর্থতা। প্রথমে এটিএন বাংলা, বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বন্ধু অনেকখানি বলে ফেলেছেন, আমি যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, এটা আমরা যখন পড়াশোনা করি সাংবাদিকতা বিভাগে তখন থেকে জানি এবং সারা বিশ্বেই তাই, যে সাংবাদিকতা খুব চ্যালেঞ্জিং পেশা, সাংবাদিকতায় ঝুঁকি আছে, সাংবাদিকতায় প্রাপ্তি কম, সাংবাদিকতার সম্মান অনেক বেশি, সাংবাদিকতার অঙ্গীকারটা অনেক বড় কথা। আপনি কেন 8-10টা প্রফেশনে না গিয়ে এই প্রফেশনে বা এই পেশায় এসেছেন? আপনি জানেন যে এত সব ঝুঁকি, এত বিপদ, এত কিছু, এত কষ্ট, মানে প্রায় 24 ঘন্টা জুড়েই কাজ করতে হয়, বিশেষ করে টেলিভিশনের ক্ষেত্রে। এই সব কিছু জানার পরও যিনি সাংবাদিকতায় আসেন তার একটা অঙ্গীকার থাকে, আমি কেন এই পেশায় এসেছি, এই পেশার মাধ্যমে আমি কি করতে চাই দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য, এবং আমার কি লক্ষ্য, আমি কোথায় পৌঁছাতে চাই, আমার অর্জন কি হবে। সেই বিষয়গুলো তো অনেক আগেই আস্তে আস্তে আপনার হয়েছে, কমে গেছে। কিন্তু যেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, একটা হচ্ছে সামগ্রিকভাবে সারা বিশ্বেই সাংবাদিকতার চ্যালেঞ্জটা বেড়েছে বহু কারণে, কারণ পৃথিবীতে অনেক রকমের সমস্যা চলছে এবং বলা যেতে পারে গোটা বিশ্বের রাজনীতি, অর্থনীতি সব কিছুই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই কারণে যেমন আপনার চ্যালেঞ্জটা বেড়েছে, আবার জাতীয়ভাবে চিন্তা করতে গেলে বাংলাদেশেও আমরা যদি গত 10-15 বছর বা
স্বাধীনতার পর থেকে 53 বছরের সময়টাকে বিভিন্ন আমলে ভাগ করি, এক এক সময় এক একটা চ্যালেঞ্জ ছিল। যেটা আমার বন্ধু ইশতিয়াক রেজা বললেন, আমরা সাংবাদিকতা যখন শুরু করি, বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং সাংবাদিকতা করি, সেই সময়টা কিন্তু খুবই একটা স্বর্ণযুগ ছিল। তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলনের একটা বড় অংশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন যেসব খবর নিয়ে কাজ করতাম, যেসব খবর সংগ্রহ করতাম, যেসব খবর লিখতাম এবং প্রচার হতো, সেগুলো ছিল দেশের জাতীয় খবর। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, খুব ছোট রিপোর্টার বলা যায়, কিন্তু আমাদের খবর প্রতিদিন পত্রিকার লিড স্টোরি বা প্রথম পৃষ্ঠায় থাকতো, না হয় পিছনের পৃষ্ঠায় একাধিক খবর ছাপা হতো। এবং যখন তখন সংঘর্ষ, সহিংসতা, বহু কিছু হতো, সেগুলো দিয়ে আমরা কাজ করতাম। ওই চ্যালেঞ্জ, ওই সংকটটা কিন্তু আমরা এখনও দেখছি না। কারণ আপনার সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ বা সংকট বা সমস্যা কিন্তু একটা আশীর্বাদ। আপনার সামনে যদি ওই সংকট সমস্যা না আসে, বড় ধরনের ঘটনা হাজির না হয়, সেটা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানব সৃষ্ট দুর্যোগ পর্যন্ত সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি আপনি করবোটা কি? আমাদের তো কিছু করার থাকে না। সেদিক থেকে বলা যেতে পারে যে আমরা শুরুটা যখন করেছিলাম, তখন একটা বড় সুযোগ ছিল সাংবাদিকতা করার, সাংবাদিকতার যে লক্ষ্য, উদ্দেশ্য এবং অঙ্গীকার, সেটা পূরণের জন্য। তারপরে অনেক সময় গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, একের পরে সরকার এসেছে গেছে, তারপরে আপনার দীর্ঘ একটা সময় গিয়ে মাঝখানে একটা ব্যবচ্ছেদ হয়েছে গণতন্ত্রের, আবারও গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছে। গত 15 বছর ধরে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যা কিছু বলি, সব ক্ষেত্রেই সংকট কিন্তু আছে। কিন্তু সংকটটা যেইভাবে আছে, সেই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা, সেটা আমরা রাখতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, সাংবাদিক সমাজের ব্যর্থতা। এখন সাংবাদিকদের ব্যর্থতা কেন? আমরা কি তাহলে সেই অঙ্গীকার থেকে সরে গেছি? বা আমরা যারা ওরকম একটা সময় কাজ শুরু করেছি, আমরা কি সেই মনোভাব ইচ্ছার মধ্যে নাই? নিশ্চয়ই আছি। এর মধ্যে বহু প্রজন্ম যুক্ত হয়েছে, নতুন নতুন অনেক ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই পেশায় আসছে। কিন্তু তারা তো যেভাবে শুরু করছে, যে সময় শুরু করছে এবং যা কিছু দেখছে, ধরেন যে ছেলেটা আপনার এই 2014 পরে সাংবাদিকতা এসেছে, বা তার কিছু আগে সাংবাদিকতা এসেছে, তারা এসে কি সাংবাদিকতা দেখেছে, তারা এসে কি রাজনীতি, কি গণতন্ত্র দেখেছে, তারা কি ধরনের সরকার, কি ধরনের বিরোধী দল, কি ধরনের রাজনৈতিক দল দেখেছে, কি ধরনের আন্দোলন দেখেছে। ফলে তাদের কাছে এটাই বাস্তবতা, এর মধ্য দিয়ে তারা এগিয়েছে। তারপরে আপাতত শেষ করি, বৈশ্বিক চ্যালেঞ্জ, জাতীয় চ্যালেঞ্জের মধ্যে সরকার, মালিক, কর্তৃপক্ষ, সাংবাদিকদের নেতৃত্ব, দলবাজি, রাজনীতি, এগুলো কথা আমার বন্ধু বলেছেন। একটা বড় ধরনের অধঃপতন আমাদের যেটা হয়েছে, অঙ্গীকারের কথা বাদ দিলাম, যে কোনো প্রফেশনের কথা বাদ দিলাম, সাংবাদিকতা বলে কোনো কথা না, প্রত্যেকটা পেশাই নীতি নৈতিকতার ব্যাপার আছে, মানদণ্ডের ব্যাপার আছে। সেই কাজগুলো থেকে আমরা, সেই জায়গাগুলো থেকে আমরা অনেক নিচে পড়ে গেছি। আমরা যখন শুরু করেছিলাম, বা এখন থেকে 10-15 বছর আগে সাংবাদিকতার যে মান ছিল, এখন অসংখ্য টেলিভিশন, অসংখ্য পত্রিকা, অসংখ্য নিউজ পোর্টাল আর সামাজিক মাধ্যম যুক্ত করলে তো এর কোনো হিসাব নিকাশ নাই। যদিও সামাজিক মাধ্যমটা আমি একটু আলাদা করে রাখছি, ওখানে যা হয় সেটা সাংবাদিকতা না। এখন সাংবাদিকতা সংজ্ঞার মধ্যে, হ্যাঁ, সাংবাদিকতা সংজ্ঞার মধ্যে যেগুলো পড়ে, তার মধ্যে আমি যদি সরাসরি টেলিভিশনে আসি, টেলিভিশনের চ্যালেঞ্জটা কিন্তু বহুবিধ। অর্থনৈতিক চ্যালেঞ্জ, আমার রাজনৈতিক চ্যালেঞ্জ, আমার তারপরে পেশাগত চ্যালেঞ্জ, মানের কথাটা বলছি, এবং মানের জায়গাটা কেন পড়ে গেছে, কেন নিশ্চিত করা যাচ্ছে? এত সব টিভি চ্যানেল হয়েছে, সেসব চ্যানেল যারা পরিচালনা করেন, যারা অনুমতি পেয়েছেন, আমার বন্ধু বলেছেন যে রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়, এবং কারা টেলিভিশনে বিনিয়োগ করছেন, তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সাংবাদিকতা না, উদ্দেশ্য গণমাধ্যম না, উদ্দেশ্য জনসেবা না, উদ্দেশ্য তথ্য সেবা না, উদ্দেশ্য হচ্ছে হয় রাজনৈতিক, না হয় অর্থনৈতিক। এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক যে উদ্দেশ্যটা, সেটা সৎ উদ্দেশ্য না, অসৎ উদ্দেশ্য। আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগে আমাদের গণমাধ্যমে, এখানে সরি টু ইন্টারাপ্ট, আপনি যেটি বললেন যে যারা রাজনৈতিক বিবেচনায় বা যারা বিনিয়োগ করছে, তাদের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য থেকে যদি আমি ধরেই নিই, নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়টি, সেখানে একদম উপরের দিক থেকে কে বার্তা সম্পাদক হবে, কে বার্তা প্রধান হবে, কে প্রধান বার্তা সম্পাদক, এইসব বিষয়গুলো তাদের ইচ্ছা মাফিক হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি এরকম কোনো নিয়ম থাকতো, যেটি জনাব ইশতিয়াক রেজা প্রথম দিকে বলছিলেন, যে এইরকম যদি কে রিপোর্টার হবে, কে এডিটর হবে, কে এইরকম যদি নিয়ম থাকতো, তাহলে তো তাদের সেই সুযোগটা থাকতো না। না, সেই সুযোগটা থাকতো না। এটা করবেটা কারা? যারা সব কিছু নিয়ন্ত্রণ করেন, আমি বলছি রাষ্ট্র বা সরকার বা রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেই সরকার বা রাষ্ট্রের পরের অবস্থানে কারা? উদ্যোক্তারা, বিনিয়োগকারীরা।
তারাও তো একই লাইনের, আবার তারা যাদেরকে নিয়োগ করছেন টেলিভিশন পরিচালনার জন্য তারাও একই লাইনের, আবার টেলিভিশন পরিচালনা কর্তৃপক্ষ যাদেরকে পছন্দ করে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন পদে দায়িত্ব দিচ্ছে, তারাও একই লাইনের। তারপরে সরকার থেকে শুরু করে মাঠ কর্মী পুরাটাই এক লাইনের। এখানে আপনি ব্যতিক্রম বা এর বাইরে কেউ যদি যেতে চায় সে টিকতে পারবে না, হয় তার ইমিডিয়েট বসের আক্রমণের শিকার হবে, না হয় সর্বোচ্চ কর্তৃপক্ষের, আর না হয় সরকারের। ফলে এর মধ্য দিয়ে সবাই আত্মসমর্পণ করে চলছে। এখন সাংবাদিকতা কোনো সাংবাদিকতা না, যা আমরা করছি, যা দেখছি পুরাটাই একটা চাকরি। কোনো চাকরি না পেলে সাংবাদিকতা ঢুকে পড়ো, কোনো যোগ্যতা নাই আপনি একটা বুম নিয়ে নেমে পড়েন, এবং সামাজিক মাধ্যমের সুবাদে এই কাজটা আরও সহজ হয়েছে। সব কিছু মিলে আমি বলবো যে সাংবাদিকতার নামে বাংলাদেশে যা হচ্ছে, বিশেষ করে টেলিভিশন বা ইলেকট্রনিক জার্নালিজম যদি বলি, সেটা আমাদের জন্য খুবই লজ্জার এবং অপমানের। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আমিনা ইসলাম আপনার কাছে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর আমিনা ইসলাম, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, নিয়োগ প্রক্রিয়ার কথা আমরা বলছি, যে কোনো ক্ষেত্রেই যদি শুরুটা বলা হয়ে থাকে যে ওয়েল বিগান হাফ ডান, শুরুটা যদি ভালো না হয়, নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই যদি একটা প্রশ্নবিদ্ধ বিষয় থাকে বা একটা স্বচ্ছ কোনো কাঠামো না থাকে, সেই জায়গায় আসলে পরবর্তীতে যে কী ফল লাভ করা যায়। কারণ যাদেরকে আমরা মানে টেলিভিশন সাংবাদিকতার কথা বলছি, তো সেখানে রিপোর্টার যারা, তারাই তো মোটামুটি সমাজের উঁচু স্তর থেকে নিচু প্রায় প্রতিটি স্তরের অসঙ্গতি তুলে ধরে। কিন্তু তাদের ক্ষেত্রে যখন একটা প্রশ্নবিদ্ধ বিষয় চলে আসবে, তখন তো সেই জায়গায় আর কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলেই মনে হয়। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার এটিএন বাংলার দর্শকদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং 27 বছর পেরিয়ে 28 বছর এই পদার্পণে অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা যেটাকে আরেকটু অন্য ভাষায় বলি, ইনপুট ডিসাইডস দ্য কোয়ালিটি অফ আউটপুট। এখন সাংবাদিকতায় কারা আসছেন, এখনকার প্রজন্মের অথবা যারা আছেন, তাদের শিক্ষাগত মন মানসিকতার এবং তাদের অভিজ্ঞতার যেই কন্ডিশন বা যেই উপাদানগুলো মিলিয়ে একজন প্রফেশনালিজম বা একজন প্রফেশনাল তার পেশায় জড়িত হন, সেখানকার অনেকগুলো মানদণ্ড বাংলাদেশের সাংবাদিকতার পেশাধারীদের মধ্যে অনেকেরই নেই, অথবা সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি। এটার যদি কার্যকারণ আমাকে বিশ্লেষণ করতে বলেন, সেটার পেছনে আমি যদি বলি যে জার্নালিজম বা টিভি সাংবাদিকতা যে জায়গাটায় চর্চা হয়, সেই ফিল্ডটার বৈশিষ্ট্যটা আপনাকে এখানে একটু হিসেবে আনতে হবে। এখন সাংবাদিকতা যেই ক্ষেত্রে, যদি আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলি, বাংলাদেশের প্রেক্ষিতের মধ্যে সাংবাদিকতার করার চর্চার জায়গাগুলোর মধ্যে কারা কারা আছেন। এখন আপনি দেখেন এই ফিল্ডটার মধ্যে আমি ধরে নিচ্ছি প্রফেশনাল একটা বডি আছে যারা সংবাদ সৃষ্টি করেন, তৈরি করেন এবং প্রচার করেন। আরেকটা জড়িত পক্ষ আছেন রাষ্ট্র বা সরকার বলতে আমরা যাদেরকে বুঝি। আরেকটা জড়িত পক্ষ আছে মালিক পক্ষ এবং যারা ফিনান্স করেন, অর্থ লগ্নিকারী। এবং আরো একটা জড়িত পক্ষ আমাদের ভুলে গেলে চলবে না, অডিয়েন্স বা শ্রোতা দর্শক বা যাদের জন্য আমরা সাংবাদিকতা করি। এখন এই পুরো সাংবাদিকতার ক্ষেত্রটায় এই 4-5 রকমের পক্ষকে নিয়ে আমরা সাংবাদিকতা করি। সুতরাং সাংবাদিকতার পেশার বা পেশাজীবীদের মানদণ্ড বা যোগ্যতা, গুণাবলী যেটাই বলেন, সেটা যদি নির্দিষ্ট বা নির্ধারিত বা আপ টু মার্ক না হয়ে থাকে, সেটার দায় এই জড়িত পক্ষ সকলেরই উপর বর্তায়। এবং এক পক্ষ, সরকারকে এক পক্ষভাবে যেমন বলা যাবে না সরকারই সবকিছু নির্ধারক বা সরকার নির্ধারণ করে দেবেন তারপরে আমরা সেটাতে পারফর্ম করব, ব্যাপারটা এরকম নয়। আবার আমরা যারা এই পাশে কাগজে কলমে কাজগুলো করি, তাদের দিক থেকেও একটা এফোর্ট বা প্রচেষ্টার প্রয়োজন আছে। সো কখন কোন বিষয়টা আসলে কোন পর্যায়ে গিয়ে এটার পেছনে দায়ী, সেটা নির্ধারণ করাটা খুব ডিফিকাল্ট হবে। তবে আমি বলবো জড়িত সকল পক্ষেরই দায় আছে এই সাংবাদিকতার এই পেশাটা আপ টু মার্ক বা মানদণ্ড পর্যায়ে না পৌঁছানোর পেছনে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও। জনাব ইশতিয়াক রেজা, যে বিষয়গুলো বলা হচ্ছিল যে কেবলমাত্র একটি পক্ষ না, আপনারা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন এবং এখন সংগঠনের সাথেও আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে কি কোনো চিন্তাভাবনা করছেন কিনা বা এই বিষয়গুলো বলছেন কিনা যে এখন অন্তত সময় এসেছে? কারণ নিয়োগ কাঠামোর সাথে সাথেও একটা
বেতন কাঠামো জড়িত, তার জীবনের একেবারে নিশ্চিন্ত নির্ভরতা যখন হবে শেষ জীবনে, যেটি পেনশনের কথা বলছে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বিষয়, সেগুলোরও বিষয় আছে, গ্র্যাচুইটির বিষয় আপনি বলছিলেন, আমরা ঝুঁকি ভাতা বিভিন্ন রকম, এখন তো সেগুলোর কোনো কিছুই নাই। এবং ইনফ্যাক্ট আমি যদি বলি টেলিভিশন সাংবাদিকতাকে আসলে সাংবাদিক বলা যাবে না কর্মচারী বলা যাবে, কারণ তাদের তো ওয়েজ বোর্ডের আন্ডারে যেহেতু তারা নেই, পত্রিকায় আছে, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কী ভূমিকা পালন করছেন? সেই কথাটাই কিন্তু আমি প্রারম্ভে বলেছি এবং আমি প্রত্যেকটা পক্ষের জায়গাগুলো বলার চেষ্টা করি। 2018 সালে মন্ত্রিসভায় গণমাধ্যম কর্মী আইন অনুমোদিত হলো। সে কর্মী আইন প্রণয়নের সাথে আমি জড়িত ছিলাম একজন টেলিভিশনের জায়গা থেকে। যেহেতু এখন 3টা মিডিয়াই খুব গুরুত্বপূর্ণ, পত্রিকা আছে, টেলিভিশন আছে, অনলাইন একটি বড় বাস্তবতা, এই কারণে 3টাকে ইনকর্পোরেট করে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা, যে সাংবাদিকতাটা কাকে বলা হবে ডিফাইন করা, সাংবাদিকতা কারা করতে পারবে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো বলা আছে, এবং তার সাথে অন্য যারা জড়িত থাকবেন জেনারেল সেকশন তাদের কথা বলেছে, টেলিভিশনের প্রোডাকশন, টেলিভিশনের কর্মী, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা ডিফাইন করা হয়েছে সেই আইনে। দেখেন 18 সালে অনুমোদন দেওয়া হলো, তারপর আজ পর্যন্ত এই আইনটা পাশ করা হলো না, বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। এইখানে সরকারও চায় না, গণমাধ্যমের মালিকদের একটা অংশ, আমি বলবো না সবাই, তারাও চাপ প্রয়োগ করে, কারণ এর মধ্যে বড় রকমের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে কর্মীদেরকে। তাদেরকে চাকরুচ্যুত করার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে, তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দিতেই হবে, তাদেরকে কি স্কেলে স্যালারি দেওয়া হবে, মানে স্কেলগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন তারা মনে করছে যে এটা তো তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, একটা স্ট্রং লবি, যেহেতু টেলিভিশনের মালিকানার মতন রাজনৈতিক ব্যক্তি আছেন, তারা মিলে এখানে একটা নেক্সাস তৈরি হয়েছে। এবং আমি নাজমুল আশরাফের সাথে একমত, আমাদেরও কিছু কিছু লোকের ইন্ধন আছে সেখানে এগুলো বাস্তবায়ন না করার ক্ষেত্রে। আমরা যখন 21শে টেলিভিশন শুরু করি তখন আমরা একদম স্পষ্ট করে বলেছিলাম, আমরা কোনো মন্ত্রী কভার করি না, আমরা ইস্যু কভার করতাম। ইস্যুর প্রয়োজনে মন্ত্রীকে প্রয়োজন হলে তার সাক্ষাৎকার নেওয়া হতো, এইটাই ছিল আমাদের পথ। এখন দেখেন আপনি সারা দিন ব্যাপী মন্ত্রী তো আছেই, অন্যরা তো আছে, এখন তো একেবারে উপসচিব পর্যন্ত বা এসব জায়গায় নেমে গেছে। কারণ হলো মালিকদের বিজনেস ইন্টারেস্ট একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। নাজমুল আশরাফ কিছুটা তার বলেছেন, তাদের নানা ধরনের উদ্যোগের কারণে। আবার রাজনৈতিক কর্মসূচিগুলো একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্মসূচি, সবই এখন এটা ডেজ কভারেজ হয়ে দাঁড়িয়েছে, দিনের বেলার কভারেজ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা সহজ। এখন এটা সহজ, একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে গেলে, একটা ভালো স্পেশাল রিপোর্ট করতে গেলে তার পিছনে ফিনান্স এবং যে এফোর্ট লাগবে সেটা এখন দিতে চাচ্ছে না, সেটা তার কাজেও লাগছে না। তারপরেও দেখেন সাংবাদিকরা এত কিছুর ভিতরেও কোনো টেলিভিশনের রিপোর্টার এটা করে, ইনভেস্টিগেট করার চেষ্টা করে, স্পেশাল করার চেষ্টা করে, এবং তাদের সেই চেষ্টাটা কিন্তু বিফলে যায় না, কোনো ক্ষেত্রে কাজে যে লাগে তা তো আমরা দেখেছি। আমি নিজে উদ্যোগী হয়ে দেশের প্রথম বেসিক ব্যাংকের দুর্নীতি রিপোর্ট, আমি নিজে উদ্যোগী হয়ে, নিজে রিপোর্টার ছিলাম না, আমি ডিরেক্টর নিউজ, তারপর আমি এনে আমার রিপোর্টারকে বলেছি এটা করতে হবে, করো। তো এই চেষ্টাটা আমাদের সকলের মধ্যেই থাকে, সবসময় যে করা যায় তা নয়, বাস্তবতাগুলো জানেন। আরেকটা টিভি কন্টেন্ট অনেক বেশি এখন ডিজিটাল নির্ভর হয়ে দাঁড়িয়েছে, এটা পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের ভয়টা সাংঘাতিক। একদিকে হলো রাজনৈতিক ভয় তো আছে, কিন্তু আইনি ভয়। এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি ছিল সেটি তো আমার স্পেস একেবারে নষ্ট করে দিয়েছিল, একেবারে আমি বলবো সংকুচিত করে দিয়েছিল। সেটা বদলে যে সাইবার নিরাপত্তা আইন করেছে সেটাও কিন্তু কোনো হেরফের করে নাই। বাংলাদেশে সাংবাদিকতা নিয়ন্ত্রণের জন্য যত আইন আছে, সাংবাদিকতাকে সুরক্ষা দেওয়ার জন্য একটি আইনও নাই, একমাত্র দেশ, একটি আইনও নাই। ফলে টেলিভিশন অনেক বেশি, অন্তত পত্রিকার কি শ্রম আইনের কাভারেজটা আছে তার, টেলিভিশনের তো তাও নাই, একটি আইনি কাঠামোর মধ্যেই থাকছে না। যখন তখন যে কোনো প্রকারে টেলিভিশনের লাইসেন্স, কালকে সকালবেলা মন চলে স্যাটেলাইট কানেকশন বাতিল করে দিতে পারে। তো এগুলো তো ধরেন একটা বড় ধরনের সংকট তৈরি করছে। অনলাইনের ক্ষেত্রেও আমরা যে বিকাশটা আশা করেছিলাম পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে অনলাইন বিকাশ লাভ করেছে, এখানেও সেই অ্যাপ্রোচটা দেখতে পাইনি। বাংলাদেশের গণমাধ্যমের সংকটের মূলটা হলো যে প্রাতিষ্ঠানিকতার অভাব। এখানে প্রাতিষ্ঠানিকতা ওনার দিক থেকে নাই, এমপ্লয়ীদের দিক থেকে নাই, এবং সবচেয়ে বড় কথা সামাজিক কাঠামোটা, আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোটাও প্রতিষ্ঠান তৈরি করতে বাধার সৃষ্টি করছে। একটা লিগেসি মিডিয়ার সত্যি আমরা মনে যে ক্যারি করে যাচ্ছি, দুঃখ ক্যারি করে যাচ্ছি, কিন্তু তারপরও একেবারে কোনো কিছু হচ্ছে না, কোনো কাজে লাগছে না তা কিন্তু বলা যাবে না। অনেক ক্ষেত্রে ভালো ভালো অনুষ্ঠান নির্মাণ হচ্ছে, যার কারণে বাংলাদেশের মানুষ দেখছে।
অনেক ক্ষেত্রে ভালো সাংবাদিকতার চেষ্টা হচ্ছে, সেটা সাংবাদিকতাকে ধরে রাখছে, কিন্তু যেই মানের হওয়া দরকার, যে পর্যায়ে যাওয়া দরকার, সেটা হয়তো আমরা করছি না। একটা বড় সংকটের জায়গায় আরেকটু বলি এটা বোঝার জন্য, সাংবাদিকতার কিন্তু সাপোর্টও নাই এখানে। যখন শিক্ষকরা আন্দোলন করছে, সাংবাদিকরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কোটা বিরোধী আন্দোলন দাঁড়াচ্ছে, গার্মেন্টস শ্রমিকের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশে সাংবাদিকরা সকলের পাশে দাঁড়ায়, সাংবাদিকদের পাশে কোনো শিক্ষক আসে না, কোনো কর্মী আসে না, কেউ আসে না। তারা দেখবেন সাংবাদিক বিপদে পড়েছে, তার একটি কথাও বলে না। এমন একটা মানে স্বার্থপর সমাজে সাংবাদিকতা সত্যি কঠিন। একজন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা কিছু করে দেখেন, আমেরিকাতে কি পরিমাণ নাগরিক রিয়েকশন হয়। বাংলাদেশে দেখবেন তারা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করে অনেক কিছু, তারা কেন পারছে না সেজন্য গালেগালাজ করে, বাস্তবতা জানে না, কিন্তু তারা কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না। এটা হলো রূঢ় বাস্তবতা। এবং ডিজিটাল স্পেসে আরও যে সমস্যা তৈরি হয়েছে, মানে আমি বলছি আপনি যেই প্রসঙ্গটি বললেন যে কোনো কমিউনিটি সাংবাদিকদের পাশে দাঁড়ায় না, এটির একটি বড় কারণ এটি কিনা যে আমাদেরও শেকড় যেহেতু শক্ত না, আমরাও যেহেতু কাঠামোগতভাবে শক্তিশালী নাই অতীতকাল থেকেই। কারণ আমি নিজেও দেখেছি এই সমাজ সাংঘাতিকভাবে একমুখী সমাজ। তারা মনে করে সাংবাদিকরা তাদের সব সমস্যার সমাধান করে দিবে, সাংবাদিকদের সমস্যার ক্ষেত্রে তারা দাঁড়াতে চায় না। যেমন আমি নিজেও দেখেছি এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, উনি একজন শিক্ষক আছেন এখানে, গত 15 বছরে সাংবাদিকতার ক্ষেত্রে এই যে ডিজিটাল নিরাপত্তা যে সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি বিবৃতিও দেয়নি, একটি বিবৃতি দিয়েও বলে নাই এটা। কিন্তু রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই তারা বিবৃতি দিয়েছে, রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই তারা গিয়ে পক্ষে বিপক্ষে। আরেকটা হলো কন্টেন্টের সমস্যা তৈরি হচ্ছে। যে আপনাকে বিজ্ঞাপন দিত সে এখন কন্টেন্ট মেকার হয়ে দাঁড়িয়েছে, ফোন কোম্পানিগুলো। তো টেলিফোন কোম্পানি যখন কন্টেন্ট বানাচ্ছে, তো টেলিভিশনকে তাহলে ফোনের ব্যবসা দেন। আপনার তো আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করছেন, তো আপনি এগুলো একটা স্পেসকে নষ্ট করছে আমাদের এখানে। বিজ্ঞাপন প্রসঙ্গে আরো, এবং এটাই হলো রেগুলেশনের প্রবলেম। নাজমুল আশরাফ, আমার বন্ধু হচ্ছেন সেই সৌভাগ্যবানদের একজন নেতৃত্ব পর্যায়ের যারা বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেছিল ইটিভির মাধ্যমে। এবং তখন ইটিভির জনপ্রিয়তা, ইটিভির সাংবাদিকতার জনপ্রিয়তা, টেলিভিশন সাংবাদিকতার জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী সেটা আমরা দেখেছি। তাহলে বাংলাদেশে ইটিভি একটা নতুন ধারার সাংবাদিকতা শুরু করলো, টেলিভিশন সাংবাদিকতা। তার ধারাবাহিকতায় অনেক টেলিভিশন এসছে একের পরে। ইটিভির পরে একের পরে যতগুলো টেলিভিশন এসেছে এবং এখন পর্যন্ত যে কতগুলো টেলিভিশন আছে, তার কোনোটাতেই কি ইটিভির মান আছে? কিন্তু সুযোগ সুবিধা, প্রযুক্তি, বাহাদুরি অনেক কিছু আছে কিন্তু। এবং ইটিভি হয়তো এখন ম্লান দেখাবে, ইটিভির ভিতরকার সব কিছু যদি দেখান, আর সবশেষ যে টেলিভিশন চ্যানেল আন্তর্জাতিক মানের সব প্রযুক্তি এবং অন্যান্য ব্যবস্থাপনা যেখানে আছে, কিন্তু আসল কাজটা কি, পর্দায় কি দেখা যাচ্ছে, সাংবাদিক কি ভূমিকা রাখছে পর্দার সামনে এবং পেছনে, সেই জায়গায় আমরা যে পিছিয়ে পড়ছি তার একটা কারণ, অনেকগুলো কারণ আমরা আলোচনা করেছি, রাজনৈতিক, অর্থনৈতিক, পেশাগত, হ্যান ত্যান, আইন কারণ, বহু কিছু। তারপরও এর মধ্যে কি কাজ হচ্ছে না ভালো? নিশ্চয়ই। এখনও আপনি বাংলাদেশের 42টা, 43টা, 44টা টেলিভিশন চ্যানেলে প্রতিদিন ঘুরলে পরে এমন সব কিছু কাজ দেখবেন যেগুলো দেখে আপনি গর্ববোধ করবেন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে, কিন্তু তার পরিমাণ খুব কম। এবং সেই কাজগুলো যারা করছেন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে তাদের যেতে হয় এবং কোনো কোনো সময় হয়তো বিপদে পড়তে হয়, কিন্তু কাজগুলো হচ্ছে। মোটা দাগে প্রতিদিন আমরা সাংবাদিকতা নামে টেলিভিশনের পর্দায় যা দেখছি সব কি সংবাদ? সংবাদের সংজ্ঞা কি? এখানে আমরা 3 জন এবং আমিনা ইসলাম সহ আমরা 4 জনই কিন্তু সাংবাদিকতা ছাত্র। সংবাদের সংজ্ঞা কি? কোনটা সংবাদ, কোনটা সংবাদ না, কোনটা ভালো সংবাদ, কোনটা খারাপ সংবাদ, কোনটা সংবাদ মূল্য বেশি, কোনটা সংবাদ মূল্য কম, সেই বিচার করলে আমরা টেলিভিশনের দিকে তাকালে দেখা যাবে কি যে তৃতীয় চতুর্থ শ্রেণীর মানের, আমি বলছি যে যদি আমরা সংবাদ মূল্যের বিবেচনা করি, সেগুলোতে ভর্তি, এবং অনেক ক্ষেত্রে যেগুলো সংবাদের সংজ্ঞার মধ্যেই পড়ে না সেগুলো আমরা চালাচ্ছি, কারণ আমাদেরকে টিকে থাকতে হয়। এখন যেটা আমার বন্ধু বলছিলেন যে সাংবাদিকতা পেশার যে সমস্যা, টেলিভিশন সাংবাদিকতার আইন কানুন থেকে শুরু করে সুরক্ষা, সুযোগ সুবিধা সব কিছু, সেই জায়গায় তাহলে সরকার আমার পাশে দাঁড়াবে না, অন্য কোনো পেশার মানুষ আমার পাশে দাঁড়াবে না, জনগণ হয়তোবা দাঁড়াতে পারে মনে মনে, কিন্তু আমাদের অধিকার এবং সুরক্ষা আমাদেরকেই দিতে হবে। তার জন্য আমাদের বহু সংগঠন আছে, অনেক সমিতি আছে, কেন্দ্রীয়ভাবে আছে, আঞ্চলিকভাবে আছে। আপনি চিন্তা করেন এখন
ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট সারা বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠন সাংবাদিকদের, সেটাও বিভক্ত, ডিউজে বিভক্ত, এবং এরকম বিভিন্ন জেলা বিভাগের কথা হচ্ছে টেলিভিশন সাংবাদিকদের যে সংগঠন এবং টেলিভিশন রিলেটেড না বিভক্ত না হলেও ওই সংগঠনগুলো কতটা শক্ত ভূমিকা রাখতে পারছে কল্যাণধর্মী। হ্যাঁ, এটা তো এই যে ধরেন অধিকার আদায়ের সংগঠন না। আমার বন্ধু যে বললেন 2018 সালের আইনটি কার্যকর কেন হচ্ছে না, কারণ কার্যকর করার জন্য যাদের মুখ্য ভূমিকা থাকার কথা তারা তো চায় না এটা, কারণ এটা করলে তাদের স্বার্থে লাগবে। তাহলে সেই জায়গায় এটা বাধ্য করার ব্যাপার আছে। আমরা কিন্তু বাংলাদেশের সাংবাদিক সমাজকে শুধু নিজেদের পেশা না, মানে জাতীয় এবং রাষ্ট্রীয় অনেক ব্যাপারে, সেটি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং সবসময় যে মাঠে নেমে কাজ করেছে তা না, তার লেখার মাধ্যমে বলার মাধ্যমে সেই ভূমিকাটা পালন করেছে। সেই জায়গায় কিন্তু আমরা সাংবাদিক সমাজের একটা ব্যর্থতা আমাদের আছে। ডিজিটাল আইনের এবং ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জের কথা আমার বন্ধু বলছে, সেটা আমি নাই বললাম, কিন্তু সাংবাদিকতার মান ধরে রাখার জন্য আমি ধরে নিচ্ছি যে খুব বেশি বিপদে পড়বে আমার কর্তৃপক্ষ, খুব বেশি সরকারের কুনজরে পড়ব, আমার প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়বে, যেটা উনি বললেন চাইলেই যে কোনো সময় যে কোনো টেলিভিশন বন্ধ করে দেওয়া যায়, সেই বাস্তবতা রেখেও মনে করেন বিপদ সীমাটা এখানে, আমি তো এটুক পর্যন্ত যেতে পারি, সবাই কি সেখানে যাই না, আমরা এইখানে থাকি, নিরাপদে থাকি। এবং সামগ্রিকভাবে টেলিভিশন সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ, রিপোর্টারদের সংগঠন থেকে শুরু করে মালিকদের সংগঠন পর্যন্ত, আমরা সবাই সরকার বান্ধব, এবং সরকার বান্ধব হওয়ার কারণে আমরা আসলে বেশি দূর যেতে চাইও না। জি, আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে আমাদের এখানে বিট ভিত্তিক যে সাংবাদিকতা সেটি থাকে, কিন্তু থাকার ফলে যখন আমরা যেই বিটের প্রতিনিধিত্ব করি বা যেই বিটে কাজ করি, তখন মনে হয় ওই বিটের যারা হর্তাকর্তা আছে, যদি আমি ব্যাংক বিটের কথা বলি, সেখানে ব্যাংকের এমডি বা ব্যাংকের গভর্নর, যদিও ইদানিংকালে ব্যাংকের গভর্নরের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যারা শেয়ার বাজার বিট করি, তাদের স্টক এক্সচেঞ্জের যে প্রেসিডেন্ট, তাকে মনে হয় একেবারে সামলে রাখতে হবে, বা ব্যাংক হলে সেই ব্যাংক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইগুলো কেন হয়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন, সচিবালয় কভারেজ আমি নাজবুল আশরাফ করেছি, কত কষ্ট করে হেঁটে হেঁটে বেরিয়েছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে। এখন সচিবালয়ে কভারেজ করবেন, ওদেরকে 2টা অফিস দেওয়া হয়েছে, আরামসে তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই কাজ করতে পারবে না, বিকজ সে তো সুবিধা নিচ্ছে। দুদকের রিপোর্টাররা দুদকের ভিতরে অফিস পায়, ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক অফিসের ভিতরে অফিস পাচ্ছে, ফরেন অফিসের ভিতরে অফিস পাচ্ছে। এগুলো সাংঘাতিকভাবে বিটভিত্তিক সাংবাদিকতা ডিসকারেজ করতে পারছি কিনা, বিটভিত্তিক সাংবাদিকতা যেটি হয়েছে ওই বিটের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ পিআরওর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এবং এর একটা সাংঘাতিক রকমের নেক্সাস তৈরি হয়েছে। মানে কেবলমাত্র কিন্তু দলীয় বিট না, আওয়ামী লীগ দলীয় বিট না, এগুলো বিট ভিত্তিক বলতে আমি হচ্ছে বিভিন্ন খাত। দেখেন, একটা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আছে বহুত বৃহৎ আকার, এখন শেয়ার বাজারের একটা, ব্যাংকের একটা, নন ব্যাংক একটা, ইন্স্যুরেন্স একটা, এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, সেক্টর সাবসেক্টর। হ্যাঁ, এগুলো তো সাংঘাতিক রকমের এবং এতে করে যেটা হয়েছে, আমার বলতে খারাপ লাগে, আমি জানি না কে কীভাবে নেয়, আমারই তারা সহকর্মী, এগুলো হয়ে দাঁড়িয়েছে এক একটা চাঁদা তোলার সংগঠনের মতো। মানে ধর্ম মন্ত্রণালয়ে যারা বিট করে তাদেরও একটা বিট আছে, যে ধর্মের ইউটিলিটি সার্ভিসে পানি, ওয়াসার, পানি, অমুক তমুক, এগুলো নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে, এত সাংবাদিকদের সংগঠন, এগুলো সব হয়ে দাঁড়িয়েছে নানা ধরনের নেতা সাজতে হবে, একটা হলো এটা, দ্বিতীয় হলো এটার মাধ্যমে সুবিধা আদায় করার, এবং এরা বিভিন্ন অফিসের পাশে পিকনিকে যায়, সুবিধা নেয়, এদের কাছ থেকে আমোদ ফুর্তি করে, এগুলো করে সাংবাদিকতা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু করা হচ্ছে খুব প্ল্যানভাবে, পরিকল্পিতভাবে। আমি তো মনে করি এটা একটা অন্তর্ঘাতমূলক তৎপরতা সাংবাদিকতার বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমিনা ইসলাম, আপনার বক্তব্য শুনবো। সার্বিকভাবে যে বিটভিত্তিক সাংবাদিকতার কথা এসেছে এবং বিজ্ঞাপনের কথাও এসেছে, সেই বিষয়ে আমি হয়তো নাজমুল আশরাফ এবং ইশতিয়াক রেজা রয়েছেন, ওনাদের কাছেও জানতে চাইবো, আপনার কাছেও একটু জানতে চাই, এই জায়গায় এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমরা গোড়া থেকেই শুনে আসছি, এই বিষয়টি একটু বলবেন। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট খুবই প্রকট এবং অ্যাপারেন্ট, আমরা যেটা বলি ওপেন সিক্রেটের মতন হয়ে গেছে। এখন কে আগে কাকে বাধ্য করেছে সেই প্রশ্নটা, ডিম আগে না মুরগি আগে, সাংবাদিক আগে হাত বাড়িয়েছেন বিক্রি হয়ে গেছেন, না সাংবাদিককে বাধ্য করা হয়েছে বিক্রি হতে, এটা আসলে খুব শেষ না হওয়া রকম একটা প্রশ্ন বা তর্ক।
এখন আসেন যে যুগে যুগে এই কর্তৃপক্ষীয় স্থানীয় যারা থাকেন তাদের একটা কমন ব্রিটিশ রুল আমরা যেটা ফলো করেছি না, ডিভাইড অ্যান্ড রুল। এখন আসেন যে সাংবাদিকদের মধ্যে বিভাজন বা কোনো রকমে তাদের একটা গোষ্ঠীকে একটা অংশকে কিনে নিতে পারা বা তাদেরকে নতজন করে রাখার মধ্যে বরঞ্চ তাদের সুবিধাই বেশি যারা এটা সেই প্রচেষ্টাটা চালান। আমাদের বড় প্রশ্নটা হচ্ছে যে আমরা এই 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 বার্গেইনে আমরা সাংবাদিকরা কতটা বিক্রি হচ্ছি অথবা কতটা তাদের আপরাইটনেস বা তাদের নীতি নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে থাকছি, সেটা একটা পয়েন্ট অফ টাইমে নির্ধারিত হয় আসলে। এখন সেই পয়েন্ট অফ টাইমটায় কে জিতে গেল কে হেরে গেল সেটা তো ইতিহাস অনেক 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 সাক্ষী আছে। আমি বলবো যে আমার ছোট জ্ঞানের সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু আমি বুঝতে পারছি, এটা আমাদের সার্বিক রাজনৈতিক যে সংস্কৃতির যে বিষয়টা আছে বাংলাদেশের, যেখানে আমরা পলিটিক্যাল ইনটলারেন্স, অন্যের মতের প্রতি অসহিষ্ণুতা এবং কারো ভালো দেখতে না পারা বা ক্রিটিসিজম সহ্য করতে না পারা এবং এবং এমনকি গণমাধ্যমের যে কথাটা ইশতিয়াক ভাই এবং নাজমুল ভাই দুজনে বলছিলেন যে গণমাধ্যমের কাছ থেকে সবাই মনে করে তার প্রকাশের জায়গাটা গণমাধ্যম, কিন্তু গণমাধ্যম যখন ইটসেলফ ইন ক্রাইসিস, যখন গণমাধ্যম বা সাংবাদিকরা কোনো দুর্যোগের মধ্যে আছেন, তখন পাশে পাওয়ার মানুষগুলোর খুব অভাব পড়ে যায়। এটার একটা কারণ যে আমার নিজের সেফটি সিকিউরিটির নিশ্চয়তা নেই, সেখানে আমি অন্যের জন্য কতটুকু দাঁড়াতে পারি, সেটার একটা স্বার্থপরতার জায়গা আমরা চিন্তা করি। তারপরেও বড় প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিকরা আমরা নিজেরা কতটা একাত্তা, যে যতগুলো গ্রুপ এবং সংগঠন এবং বিট ভিত্তিক সংগঠন বা দল সাংবাদিকদের, এগুলো কিন্তু এক ধরনের নির্দেশক যে আমরা আসলেই ওই ডিভাইড অ্যান্ড রুলের ওই পলিসিতে আমরা হেরে যাচ্ছি। এখন আমাদের সাংবাদিকতার মানদণ্ডের জায়গাটা এখন আমি বলবো যে পেশাটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে আপনার ডিজিটাল বা প্ল্যাটফর্ম ইন্ট্রুশনের কারণে বা টেকনোলজির ইন্ট্রুশনের কারণে আপনার এই চ্যালেঞ্জটা টেলিভিশন সাংবাদিকদের জন্য আরো বেশি প্রকট হয়ে দাঁড়াবে। কারণ আমরা যেমন ফার্স্ট ব্রেকিং এর যে টেন্ডেন্সিটা আমরা অনলাইন বা প্ল্যাটফর্ম জগতে দেখতে পাই, সেখানে কিন্তু টেলিভিশন সাংবাদিক এত কিছুর ব্যাকগ্রাউন্ডে এত কিছু ঝুঁকি ঝামেলা মিটিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে অডিয়েন্স ধরা বা তাকে সত্য এবং রাইট ইনফরমেশন, ট্রু ইনফরমেশন এবং ফেক এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এই জায়গাগুলোর মানদণ্ডে উত্তীর্ণ হয়ে একটা কন্টেন্ট দেওয়া টেলিভিশন সাংবাদিকদের জন্য আসলেই খুব চ্যালেঞ্জিং একটা কাজ হয়ে দাঁড়িয়েছেন। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। বিটভিত্তিক সাংবাদিকতার প্রশ্নে কথা হচ্ছিল, সেই বিষয়টি বলবেন। পাশাপাশি যে বিজ্ঞাপনের কথা আমরা বলছি, রিপোর্টার আমরা জানি অনেক এমন প্রতিষ্ঠান আগে ছিল, আপনারা আরও ভালো বলবেন সেটি, সেই সব প্রতিষ্ঠানে যদি কোনো রিপোর্টার বিজ্ঞাপনের জন্য কোনো ইঙ্গিত বা আভাস কোথাও দেখা যেত, তার চাকরি চলে যাওয়ার কথা। কিন্তু এখন বাধ্য করা হয়। এখন এই জায়গায় মানে এই যে পরিণতিটা, সেই জায়গায় মানে আমরা তো রিপোর্টারের দোষ দেই, রিপোর্টার কোনো অ্যাসাইনমেন্টে যে কী করলো বা তার, কিন্তু তাকেও যে বাধ্য করার বিষয় থাকে, সেই জায়গাগুলোতেও যদি একটু অর্থনৈতিক রাজনৈতিক বিষয় আমরা কিছুটা বলেছি, আবারও বলবো। তার আগে বলি, আমার বন্ধু বলছিলেন সিন্ডিকেট সাংবাদিকতা, প্রফেসর আমিনুল ইসলাম বলেছেন ঐক্যের কথা। দেখেন, ঐক্যের সদ্ব্যবহার হয়, অসদ্ব্যবহার হতে পারে। এখন আমরা যে এত সব সংগঠন দেখছি বিট ভিত্তিক, সেগুলোর মধ্যে তো ঐক্য আছে, তাহলে এই ঐক্যগুলোর কি কোনো ইতিবাচক ফল আমরা পাচ্ছি? না, কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক পাচ্ছি, অনেক ক্ষেত্রে হয়তো কোনো ফলই পাচ্ছি না। তাহলে এই সিন্ডিকেট সাংবাদিকতা, আমরা প্রতিনিয়ত দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটের কথা শুনি, যে কোনো অপকর্মের ক্ষেত্রে আমরা সিন্ডিকেট খুঁজি, গণমাধ্যমে সিন্ডিকেটের কথা বলে, সরকার কখনো স্বীকার করে না। তো সেই সিন্ডিকেশন যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিভাবে অন্যদের সিন্ডিকেট খুঁজে বের করব? যেই দোষগুলো আর 10টা পেশার মানুষের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা খুঁজে বেড়াই, সেগুলো তুলে ধরি জাতীয় স্বার্থে, মানুষকে জানাই, সচেতন করি, কর্তৃপক্ষকে বাধ্য করি ব্যবস্থা নিতে। সেই কাজ যদি আমরাই করি, আমাদের মধ্যে থাকে, তাহলে তো আমার সেই নৈতিক বলটা থাকবে না। কিন্তু এটা যখন আপনি বলতে যাবেন, তখন বলা হয় যে সাংবাদিক তো ভিন্ন গ্রহের কোনো মানুষ নয়, তাদেরও তো রুটি রুজি আছে। এটা খুবই বাজে। হ্যাঁ, আমি আবারও বলছি, এটা অন্যান্য পেশা, এটা খুবই বাজে একটা যুক্তি যে ভাই আমার দেশটাই এরকম, আমার সমাজই এরকম, সাংবাদিকরা তো বিচ্ছিন্ন না, এই কারণে সাংবাদিক।
তার মানে হচ্ছে আমার দেশ যদি দুর্নীতিতে ছেয়ে যায় আমিও দুর্নীতির অংশ হব, আমার দেশ যদি অপরাজনীতিতে ছেয়ে যায় আমি তার অংশ হব, আমার দেশ যদি যত রকমের খারাপই আছে তার দ্বারা আক্রান্ত হয় আমিও তার অংশ হব। তাই কি সাংবাদিকতার কাজ কি? আমার কাজই হচ্ছে এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়ানো, অপশক্তিকে মোকাবেলা করা এবং সেই ঝুঁকি নিয়ে কাজ করা, অঙ্গীকার রাখা। সেই জায়গায় আমরা গা ভাসিয়ে দিলে হবে না, ফলে সাংবাদিকদের দায় এড়াতে পারেন না এবং সেই দায় এড়ানোর তাহলে তো আপনি অনায়াসে অন্য চাকরিতে যেতে পারতেন, অন্য পেশা বেছে নিতে পারতেন। এখন ধরেন যেহেতু আমরা সেই ভূমিকাটা পালন করছি না, আমি আদর্শিক ভূমিকার কথা বলছি, আবারও বলছি সামগ্রিকভাবে বাংলাদেশে গোটা সাংবাদিকতা একেবারে নষ্ট হয়ে গেছে এটা আমি বলছি না। আমি শুরুতে বলছিলাম যে আমরা কেন লজ্জিত, কারণ যেই অংশগুলো মানুষ জানে, যার মাধ্যমে মানুষ সাংবাদিকতা, গণমাধ্যম এবং সাংবাদিকদের বিচার করে, সেই অংশটুকুর জন্য আমরা লজ্জিত। আপনি একদম র্যান্ডম কারণ বাজার থেকে শুরু করে লালমাটিয়া পর্যন্ত হাটে না লোকজনের জিজ্ঞেস করেন, সাংবাদিকতা, সংবাদ মাধ্যম, পত্রিকা, টেলিভিশন, সংবাদ, এগুলো সম্পর্কে মানুষের ধারণা কি? নেতিবাচক ধারণা। তাহলে পাবলিক পারসেপশন যেটাকে বলি, এই জনধারণাটা কেন নেতিবাচক হয়েছে? ওই খারাপদের কারণে। ইদানিং যেটা আরও বেশি ভূমিকা রাখছে খারাপ ধারণা দেওয়ার ক্ষেত্রে, ভাই অনলাইনে তারা অনেক কিছু দেখছে যেগুলো গণমাধ্যমও না, এগুলো সাংবাদিকতাও না, এবং কোনো সাংবাদিকও সে কাজ করছে না। ম্যাট্রিক পাসও করে নাই, 2-3-তে পড়েছে একটা মানুষ, একটা মোবাইল ফোন আর একটা মানুষ, একটা টেলিভিশন চ্যানেল হয়ে যাচ্ছে। এবং সে কিন্তু এই যে আপনার এত বড় প্রাতিষ্ঠানিক আয়োজন, তার ফলাফল পর্দায় যেমন দেখে, তারই একটা মানুষ একটা মোবাইল ফোনের ফলাফলও একইভাবে দেখে, ওইটাকেই সাংবাদিকতা ভাবে, ওই লোকটাকে সাংবাদিক মনে করে। তার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। সেখানে দরকার হচ্ছে ভালো মন্দের পার্থক্যগুলোর জন্য আমার আইনগত একটা ব্যবস্থা থাকা উচিত, পেশাগত একটা ব্যবস্থা থাকা উচিত। এখন সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করবে আমরা বলি না, গোটা বিশ্বই কিন্তু সামাজিক মাধ্যমের যেই নেতিবাচক প্রভাব তার দ্বারা আক্রান্ত। উন্নত বিশ্ব থেকে শুরু করে সব জায়গায়, আমেরিকার মতো দেশে প্রতিনিয়ত সামাজিক মাধ্যম নিয়ে বহু কথা হয়, তাদের কংগ্রেসে এইসব সামাজিক মাধ্যমের মালিকদেরকে ডেকে জেরা করা হয়। তারপরেও সেই বাস্তবতা আছে, সেখান থেকে আমরা কতটা মুক্ত বা আক্রান্ত সেটা দেখার বিষয় আছে। আমি আপাতত শেষ করতে চাই যে আপনার এই দুর্বৃত্তায়নের দুর্বৃত্তায়নটা কিন্তু হঠাৎ করে একদিন শুরু হয় না। এই পুরো প্রক্রিয়ায় দীর্ঘ সময়ের মধ্য দিয়ে এই কাজটা হয়েছে। সেটি সরকারের অনুমোদন থেকে শুরু করে, মালিকানা থেকে শুরু করে, একেবারে আপনার সম্পাদকীয় ভূমিকা থেকে শুরু করে মাঠ পর্যায়ে পর্যন্ত, এই পুরোটার মধ্যে অনেক বছরে এই অবস্থা দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন বা সিন্ডিকেট প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, তাদের একটা ঐক্য দরকার এবং সেই জায়গায় খুব সাহসী একটা ভূমিকা দরকার। এবং সেই সাহসী ভূমিকা, এই যে আমাদের আইনি সুরক্ষা নাই, জনমনের বিরূপ ধারণা, আপনার অর্থনৈতিক রাজনৈতিক নানা রকমের প্রভাব আছে, আপনি বিজ্ঞাপনের কথা বলছিলেন, তার একটা বড় ভূমিকা আছে। সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা, অনলাইন, রেডিও সব মিলিয়ে বলছি, তার একটা বৃহত্তর ঐক্য হতে পারে না? এবং সেই ঐক্যের মাধ্যমে তো আমরা যারা আমাদের এই সুস্থ ধারার সাংবাদিকতার পথে বাধা, তাদের বিরুদ্ধে লড়তে পারি না, সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখি না। কারণ সব ক্ষেত্রেই কিন্তু সরকার, এই চুনোপুটি সংগঠনের মধ্যেও সরকারের প্রভাব আছে, সব জায়গায় এই প্রভাব বিস্তার করে রেখেছে, যার কারণে কোনো কিছু হতে পারছে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা। বিজ্ঞাপনের যে বিষয়টি বলছিলাম, একেবারে স্পেসিফিক যদি বলি, কোনো রিপোর্টার বা কোনো সংবাদকর্মী, তাকে যখন এই ব্যাপারে ইনসিস্ট করা হয় বা তাকে দিয়ে যখন আনা হয়, কিংবা সে আনার পরে যদি এই ব্যাপারে কোনো এম্বার্গো তৈরি না করা হয়, তখন এক ধরনের তাকে আর পরবর্তীতে কোনো কাজের জন্য কি জবাবদিহি করা সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। আসলে একটা স্পয়েলড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, এগুলো আমরা চিন্তাই করিনি, কারণ এটার জন্য আলাদা বিভাগ ছিল, এটা তাদের দায়িত্ব, এখনো আছে আলাদা বিভাগ, তারাই করবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনি অবাক হবেন, আমার যে বিগত প্রতিষ্ঠান আমি দেখেছি যে মালিক বলার আগে কিছু সাংবাদিক গিয়ে বলে, স্যার আমি বিজ্ঞাপন আনবো। এটা একটা এমনভাবে যেটাকে বলো কন্টামিনেটেড হয়েছে, কলুষিত হয়েছে। এটা তৈরি হয়েছে অনেক দিনের, ওই যে নাজমুল সাহেব যেটা বলেছেন যে অনৈতিক চর্চার ভিতর দিয়ে যখন একটা ম্যানেজমেন্ট নীতি নির্ধারণী পদে সেই বিষয়টা থাকতে পারে, এবং এটা কিন্তু এলিমেন্টারি পদেই যদি সেই বিষয়গুলো চলে আসে, এগুলো কিন্তু হয়েছে। এগুলো হয়েছে কি, ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজকে আমি এখানে আছি বলে বলছি, তাদের সম্পর্কে সমাজের পারসেপশন যে সব ক্ষেত্রে ভালো। প্রচুর ডেডিকেটেড শিক্ষক, প্রচুর ভালো শিক্ষক আছেন, নিবেদিত প্রাণ শিক্ষক আছেন, কিন্তু কিছু শিক্ষকের কথা তো জানি আমরা কি করেন। তারা একেবারে অ্যাক্টিভিস্টের মতন আচরণ করেন, দুর্বৃত্তের মতন আচরণ করেন, এবং তারা এমন সব কাণ্ড কারখানা করেন, তাই না? তাদেরকে রাজপথেও আসতে দেখি নানা ধরনের ডিমান্ড নিয়ে, যে ডিমান্ডগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের করার কথা না।
রাজনৈতিক ডিমান্ড নিয়ে রাস্তায় নেমে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আবার দেখুন সরকারি কর্মকর্তাদের যে বিশাল একটা এখন শুধু না, অনেক দিন থেকেই দুর্নীতির যে বিশাল চক্র এবং তাদের যে দুর্নীতিটাই সংস্কৃতি সেটা প্রকাশ পাচ্ছে। আপনি যদি আমাদের লেখক কবি এদের ব্যাপারেও দেখবেন, অর্থাৎ সামগ্রিকভাবে সমাজ একটা অধপতন দেখেছে এবং পারসেপশনটা নষ্ট হয়েছে। পারসেপশনটা নষ্ট হওয়ার কারণ হলো আমার সুশাসনের অভাব। একটা সুশাসিত গণতান্ত্রিক সমাজ হলে আপনি দেখবেন ইন এভরি প্রফেশন ব্ল্যাক শিপসগুলো কিন্তু কেটে পড়তে বাধ্য হবে, তারা আর জায়গা পাবে। সুতরাং আমি মনে করি এখানে সাংবাদিকদের নিজস্ব একটা লড়াই তো আছেই, কিন্তু এই লড়াইয়ের সাথে সমাজের লড়াইটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি রাজনৈতিক লড়াইটাও গুরুত্বপূর্ণ বলবেন যে আমরা যেই ব্যাপারে উদ্বিগ্ন সেটি আমরা বলছি যে কতিপয় সাংবাদিক বা কিছু সাংবাদিক যাদেরকে আমরা বলছি সংবাদকর্মী, তাদের কারণে পুরো কমিউনিটিটার ভাবমূর্তির যে ক্ষতি হচ্ছে সেই বিষয়টা, তো সেটির জন্য একটি নির্দিষ্ট বলছি যে নিয়োগ প্রক্রিয়া বা একটা স্বচ্ছ, আমি মনে করি আপনার কথা আমি বুঝতে পেরেছি। ইমিডিয়েটলি যেহেতু এটা অনুমোদন হয়ে গেছে মন্ত্রিসভায় এবং কয়েক দফা পার্লামেন্টারি কমিটি দেখেছে, গণমাধ্যম কর্মী আইনটা পাশ করুক সরকার। জি না, আপনি বড় রক্ষা কবচ হবে প্রত্যেকটা ক্ষেত্রে। জি, আমাদেরও সেই প্রত্যাশা। সাংবাদিক হিসেবে বা সংবাদকর্মী হিসাবে আমরা যেরকম ভয়েস রেজ করছি বা সোচ্চার হচ্ছি, আপনার কি এটি মনে হয় কিনা মালিক পক্ষের কাছ থেকেও, যেহেতু এটি সবার বিষয়, তাদের পক্ষ থেকেও যদি, কারণ মালিক পক্ষের যে সবাই একইভাবে এটি চায় না তেমনটি নয়, এবং তাদের জন্যও তো এটি কোনো অবস্থাতেই সুখকর বিষয় নয়। তার প্রতিষ্ঠানের একজন সংবাদকর্মী যে যখন এই ধরনের হীন কাজকর্মের সাথে জড়িত থাকবে, সেটিও তো তার জন্য সুখকর হয় না, বা সব প্রতিষ্ঠান একই রকম না। তো সেই জন্য তাদেরও কি আপনার মনে হয় কিনা, যেহেতু তাদের সংগঠন আছে, তাদেরও এই বিষয়গুলোকে এগিয়ে আসা দরকার আপনার কাছে কি? অবশ্যই, তারা তো তাদের একটা ব্যবসা, যেহেতু এটা, তারা এর প্রাতিষ্ঠানিকতা চাইবেন, তারা এর একটা বড় ধরনের যেটা বলে ভিত্তি চাইবেন, যেন একটা সিস্টেমের ভিতর দিয়ে চলে। আজকে যে ধরেন আমার উপরে সাংবাদিকতা, এই টেলিভিশনের সাংবাদিকতার উপরে দেখেন বেশ কিছু পত্রিকা যে কোনো দিবসের সাপ্লিমেন্ট পাচ্ছে সরকার থেকে, নিউজ প্রিন্টের জন্য কোটা সুবিধা পাচ্ছে, শুল্ক সুবিধা পাচ্ছে। টেলিভিশন সরকারের অনেক ডকুমেন্টারি বিনা পয়সা প্রচার করে 1 টাকা পায় না। উল্টো টেলিভিশনের ঘাড়ে চেপে বসেছে নানা সরকারের নানা সংস্থা, নানা বাহিনী, নানা কিছু, তাদের সব কিছু প্রচার করতে হয়। বিটিভির সংবাদটাও প্রচার করতে হয় বিনামূল্যে। তো টেলিভিশন মালিকদেরও তো তাদের এই জায়গাগুলো ঐক্য হওয়া দরকার। জি, আমিন ইসলাম কিছু যুক্ত করবেন? এই যে বিদ্যমান পরিস্থিতি, তা থেকে উত্তরণ বা যেই আমরা উৎকর্ষতার জায়গায় যেতে চাচ্ছি, সেখানে আসলে বৈশ্বিক তো একটা প্র্যাকটিস আছেই, সেই জায়গার সাথে আমরা যে পার্থক্য, সেগুলোও যদি একটু আলোকপাত করেন খুব সংক্ষেপে। যে বিষয়টা দাঁড়িয়ে থাকে, যেটা ইশতিয়াক ভাই বলছিলেন, যে নীতি নৈতিকতার একটা সামগ্রিক অবক্ষয়, আমরা সাধারণ মানুষ বলেন থেকে শুরু করে এলিট এবং সাধারণ মানুষ, সকল পর্যায়ের মানুষের মধ্যে নীতি নৈতিকতার অবক্ষয়ের যে ধারাটা বা লক্ষণীয়, সেই জায়গাটায় দাঁড়িয়ে আসলে একটা শুভ বুদ্ধির উদয় হওয়ার আশা করা ছাড়া আমি আপাতত যেই কন্ডিশনগুলো, যেই বাধাগুলো আমরা দেখছি, একমাত্র শুভবুদ্ধির উদয় হলেই সেই জিনিসটার আলোটা দেখা যাবে এবং অন্ধকারটা কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ। নাজমুল আশরাফ যদি কিছু যুক্ত করেন। শেষ বাক্য হচ্ছে যে আসলে আমরা সমাজের অনেক বাস্তবতাকে অনেকভাবে দায়ী করতে পারি আমাদের ব্যর্থতার জন্য, কিন্তু বুদ্ধিভিত্তিক যেসব পেশা, সাংবাদিকতা, শিক্ষকতা, কবি সাহিত্যিক, লেখক, গবেষক, এই জায়গাগুলোতে না মানে অন্য সব কিছুর সাথে আলাদা, এই জায়গাটিতেও আমাদের পতন ধরেছে, মস্তিষ্কে পতন যেটাকে বলে, সেই কারণে আমাদের এই অবস্থা। আর গণমাধ্যমের সুরক্ষার কথা আমরা বলছি, গণমাধ্যমকে সুরক্ষা কে দেবে? গণমাধ্যমকে সুরক্ষা দেবে দেশের আইন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র, জনগণ, রাজনৈতিক ব্যবস্থা। আমাকে অন্য কেউ এসে দেবে না। সেই জায়গাগুলোতে আমাদের যে ঘাটতি, যেটা আমার বন্ধু বারবার বলছিলেন যে 2018 সালের আইন এখনো কেন পাশ বা কার্যকর হচ্ছে না, তার মানে রাষ্ট্র আমাকে সুরক্ষা দিতে চাচ্ছে না। তার বিরুদ্ধে আমি কোথায় যাব? তার বিরুদ্ধে আমাকে যেতে হবে বিচার ব্যবস্থার মধ্যে। সেখানেও কি আমি সুরক্ষা পাবো কিনা সেই সংখ্যা কিন্তু থেকেই যায়। আমাকে বলবে কোন আইনে আসছো, রাইট। আর শেষ লাইনটা বলি যে গণমাধ্যমের সুরক্ষা দেওয়ার ঘাটতি আছে, সেটা রাষ্ট্র থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা বললাম, কিন্তু গণমাধ্যম কিন্তু অনেককে সুরক্ষা দেয়। গণমাধ্যম দুর্বৃত্তদের সুরক্ষা দেয়। গণমাধ্যম আপনার কি বলে নানান ধরনের মালিকানা আছে। তারপরও আমি বলছি যে যাদেরকে আমরা ভালো উদ্দেশ্যে গণমাধ্যমে বিনিয়োগ করতে দেখি না, সেই মানুষগুলো যখন গণমাধ্যমে সে বিনিয়োগ করে, তাদেরকেও কিন্তু গণমাধ্যম সুরক্ষা দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ।
আসলে এই আলোচনা নিরন্তর জারি থাকুক এটি আমরা চাই, এবং ক্রমাগত এই আলোচনা যদি চলতে থাকে তাহলে গণমাধ্যমের যে উৎকর্ষতা সেই দিকে আরও ইতিবাচক একটা পরিবর্তন আসবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।